গল্পটি শুরু হয় এক বাবা ও মেয়ের সাথে, যারা একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য বের হয়। পথে পরাগরেণুর অ্যালার্জির কারণে বাবা হাঁচি দেন। কয়েক সেকেন্ডের বিভ্রান্তির মধ্যে হঠাৎ রাস্তার মাঝখানে একটি সাদা ঘোড়া আসে। এলিয়েট যখন জ্ঞান ফিরে পান তখন অনেক দেরি হয়ে যায়। ঘোড়াটি তাদের গাড়ির সাথে ধাক্কা খায়। ঘোড়াটি ব্যথায় কাঁপছে এবং জায়গাটি এতটাই নির্জন যে কাছাকাছি কোনো হাসপাতাল নেই। অসহায়ভাবে বাবা তাকে মুক্ত করার সিদ্ধান্ত নেন। তিনি একটি লোহার রড নিয়ে ঘোড়াটির কাছে যান, কিন্তু কাছে আসার সাথে সাথে তিনি বুঝতে পারেন যে এটি কেবল একটি সাদা ঘোড়া নয়, এটি একটি ইউনিকর্ন। এর ক্ষত থেকে বেগুনি রক্ত ঝরছে। এলিয়েট ভয় পেয়ে যান, কারণ তিনি ভয় পান যদি তিনি দেরি করে পৌঁছান তবে তাকে জেলে পাঠানো হতে পারে। এদিকে ইউনিকর্নটি জোরে চিৎকার করে এবং তার মাথার শিং থেকে উজ্জ্বল আলো বের হতে শুরু করে। রিডলি এবং তার মেয়ে সেই শিং স্পর্শ করার সাথে সাথেই তিনি একটি মানসিক জগতে পৌঁছে যান, যেখানে চারপাশে রঙিন নীহারিকা এবং মহাজাগতিক আলো রয়েছে। এলিয়েট তার কণ্ঠস্বর শুনতে পান। তিনি তাকে সাক্ষাৎকার দেন, কিন্তু সে কোমায় চলে যায়। অবশেষে এলিয়েট একটি রড দিয়ে মাথায় আঘাত করে ইউনিকর্নটিকে হত্যা করে। তাদের মুখে বেগুনি রক্তের দাগ পড়ে। তারা ইউনিকর্নের মৃতদেহ গাড়িতে তুলে দ্রুত লেকের পাশের ভিলায় চলে যায়, যেখানে এলিয়েটকে একটি ধনী পরিবারের আইনি ডায়েরি প্রক্সি আইনজীবী হতে হয়। সাক্ষাৎকারের জন্য যাওয়ার সময় এলিয়েট একটি মর্মান্তিক অভিজ্ঞতার সম্মুখীন হয়। চশমা ছাড়াই তার 1000 ডিগ্রি দৃষ্টি হঠাৎ করে পুরোপুরি ঠিক হয়ে যায়। ইতিমধ্যে রিডলি বাথরুমে যায় এবং ইউনিকর্নের রক্ত দিয়ে তার মুখ ধুয়ে দেয়। যখন সে রুমাল দিয়ে দাগ দেয়া মুখের উপর লাগায়, তখন সে জানতে পারে যে বহু বছর ধরে থাকা তার ব্রণগুলি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। সে নিশ্চিত হয় যে এই সবই ইউনিকর্নের রক্তের প্রভাব। একই সময়ে গাড়িতে পড়ে থাকা মৃত ইউনিকর্নটি হঠাৎ জেগে ওঠে। তার মুখ থেকে আবার আলো বেরিয়ে আসে এবং জানালা ভেঙে পালানোর চেষ্টা করে, কিন্তু একজন নিরাপত্তারক্ষী তাকে গুলি করে। ইউনিকর্নটি মারা যায়, কিন্তু এর উপযোগিতা এখনও অবশিষ্ট থাকে। রিডলি এবং এলিয়েট বলে যে তাদের অ্যালার্জি, দৃষ্টিশক্তি এবং ব্রণের মতো দীর্ঘস্থায়ী সমস্যাগুলি ইউনিকর্নের রক্তের স্পর্শেই সেরে গেছে। এই কথা শুনে মৃত কোটিপতির উৎসাহ ফিরে আসে। সে তাৎক্ষণিকভাবে চিকিৎসা ও নিরাপত্তা দলকে ডাকে। রিডলি ভিলায় একটি ইউনিকর্নের সাথে ট্যাপেস্ট্রি কার্পেটটি অনুসন্ধান করে এবং জানতে পারে যে এই ট্যাপেস্ট্রি মধ্যযুগীয় সময়ের সাথে সম্পর্কিত। মোট 7টি ট্যাপেস্ট্রি রয়েছে, যা একটি গল্প বর্ণনা করে। সেই গল্পে একটি রাজা ইউনিকর্ন ধরার জন্য অনেক শিকারী পাঠায়, কিন্তু কেউ সফল হয় না। অবশেষে একটি খাঁটি হৃদয়ের মেয়ের সাহায্যে ইউনিকর্ন ধরা পড়ে। ইউনিকর্নটিকে হত্যা করে দুর্গে আটকে রাখা হয়, কিন্তু পরে এটি জীবিত হয়ে ওঠে এবং পুরো দুর্গ জুড়ে রক্তপাত করে। রিডলি মনে করেন যে ইউনিকর্নের সাথে তার একটি মানসিক সংযোগ তৈরি হয়েছে। রাতে তিনি স্বপ্ন দেখেন যেখানে ইউনিকর্নকে বনে কিছু খুঁজতে দেখা যায়। একই সময়ে দুজন ব্যক্তি প্রতিরক্ষামূলক পোশাক পরে আসে এবং রিডলি এবং তার বাবাকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যায়। বিলিয়নিয়ারের নির্দেশে ডক্টর সং ঘোষণা করেন যে ইউনিকর্নের শিং থেকে এখনও তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বের হচ্ছে, কিন্তু বিলিয়নিয়ার এবং অন্য সবাই কেবল ইউনিকর্নের রক্ত দিয়ে দুরারোগ্য রোগের চিকিৎসা করতে আগ্রহী। ডাক্তার ইউনিকর্নের শিং থেকে তৈরি একটি পাউডার বের করেন এবং বলেন যে এর প্রভাব ইউনিকর্নের রক্তের চেয়েও ভালো। বিলিয়নিয়ার তৎক্ষণাৎ একটি আইভি ড্রিপের মাধ্যমে সেই পাউডারটি তার শরীরে ইনজেকশন দেন। কয়েক ঘন্টার মধ্যে ডাক্তার বলেন যে বিলিয়নিয়ারের শরীর থেকে সমস্ত ক্যান্সার কোষ অদৃশ্য হয়ে গেছে। পরে বিলিয়নিয়ার তার বিশ্বব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে দাভোস অর্থনৈতিক ফোরামের সাথে যুক্ত বিলিয়নিয়ারদের ফোন করেন। প্রতি গ্রামে $1 বিলিয়ন হর্ন পাউডার বিক্রি করেন। সে এটা শুরু করে এবং কয়েক মিনিটের মধ্যেই কোটি কোটি টাকা আয় করে। কিন্তু রিডলি সবার সামনে ঠান্ডা জলের মতো বাস্তবতা যাচাই করে। সে বলে যে যদি ইউনিকর্নটি সত্য হয় তবে ট্যাপেস্ট্রির সতর্কবাণীও সত্য হতে পারে, এবং যদি ইউনিকর্নটি প্রতিশোধ নেয় তবে সকলের ধ্বংস নিশ্চিত। একজন ধনী ব্যক্তি কিভাবে তার সামনে এত বিশাল সম্পদ রেখে যেতে পারে? ধনী ব্যক্তিটি রিডলিকে গুরুত্ব সহকারে প্রত্যাখ্যান করে এবং বলে যে তার কথাগুলি একেবারেই অর্থহীন। রিডলি রাগে বেরিয়ে গাড়িতে একা বসে পড়ল এবং আকাশে লেজার রশ্মি জ্বলছিল। ইউনিকর্নের মৃতদেহ ভ্যাকিউম প্যাক করে ধুলোমুক্ত করিডোর দিয়ে ল্যাবে পাঠানো হচ্ছিল, কিন্তু তারা খুব বেশি দূরে যেতে পারেনি যখন হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল। ইলেকট্রোম্যাগনেটিক সেন্সারের শব্দ আরও জোরে হয়ে উঠল। চারপাশ থেকে ভয়ঙ্কর গর্জন শোনা যেতে লাগলো। আকাশে লেজার আরও জোরে হয়ে উঠল এবং একই লেজারে বজ্রপাতও জ্বলছিল। গর্জন আরও কাছে আসতে থাকে। ডগসং হঠাৎ তার বুকে তীব্র ব্যথা অনুভব করল। যখন সে কাপড়টি তুলল তখন সে দেখতে পেল যে একটি বিশাল থাবা তার শরীর ছিনে ফেলেছে। প্লাস্টিকের আবরণের ওপর আরও বড় একটি ইউনিকর্নের ছায়া ঝুলছে। রিডলি গাড়িতে বসে অন্ধকারে টর্চলাইটের আলোয় দেখা গেল ইউনিকর্নটি চারপাশে তাকাচ্ছিল। আলো তাকে আকর্ষণ করে এবং হঠাৎ গাড়ির দিকে ছুটে গেল। রিডলি তৎক্ষণাৎ পাশ থেকে বেরিয়ে এসে গাড়ির নিচে চেপে গেল। তারপর মানসিক প্রস্তুতি নেওয়ার পর দ্রুত তালাবদ্ধ ঘরের দিকে ছুটে গেল। অদ্ভুত ব্যাপার হলো ইউনিকর্নটি হঠাৎ শান্ত হয়ে গেল। রিডলির সামনে হাঁটু গেড়ে বসে তার দিকে থাবা বাড়িয়ে দিল। রিডলি তাকে স্পর্শ করার চেষ্টা করার সাথে সাথে নিরাপত্তা প্রধান বন্দুক নিয়ে এসে নীরবতা ভেঙে দিলেন। আহত ইউনিকর্নটি প্রাসাদ থেকে পালিয়ে গেল। সবাই ডাইনিং টেবিলে আলোচনা করছিল কেন ইউনিকর্ন রিডলিকে হত্যা করেনি। রিডলি মনে রেখেছিল যে সে দিনের বেলায় শিশু ইউনিকর্নের থাবা স্পর্শ করেছিল। সম্ভবত সেই স্পর্শই একটি বিশেষ বন্ধন তৈরি করেছিল।
সম্ভবত এই কারণেই ইউনিকর্নটি তার ক্ষতি করেনি। এখন ধনী ব্যক্তি সমস্ত ইউনিকর্ন সম্পদ দখল করার সিদ্ধান্ত নিয়েছে। আহত ইউনিকর্নকে বনে খুঁজে বের করার জন্য 5 জনের একটি দল গঠন করা হয়েছিল। এর নাম দেওয়া হয়েছিল আহত ইউনিকর্ন উদ্ধার পরিকল্পনা। মাটিতে ছড়িয়ে থাকা রক্তের দাগের পর তারা কুয়াশা ভরা বনের মধ্যে ইউনিকর্নের কাছে পৌঁছায়। তার উজ্জ্বল থাবা তার অবস্থান প্রকাশ করে দিচ্ছিল। ধনী ব্যক্তি সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং ইউনিকর্নটিকে স্পর্শ করার জন্য নিচু হয়ে গেল, কিন্তু সে জানত না যে তার পিছনে আরেকটি বড় ইউনিকর্ন আছে। নিরাপত্তা প্রধান এসেছিলেন এবং তাকে কেটে ফেলা হয়েছিল এবং কুয়াশায় অদৃশ্য হয়ে গিয়েছিল। কুয়াশার মধ্যে লুকিয়ে থাকা 2টি ইউনিকর্নই হঠাৎ আক্রমণ করে। শেষ পর্যন্ত কেবল এলিয়ট এবং ধনী ব্যক্তি বেঁচে যান, কিন্তু ইউনিকর্নরা তাদের তাড়া করতে থাকে। এদিকে ব্ল্যাক সিস্টার শিশু ইউনিকর্নের থাবা কেটে ফেলেন। পরিকল্পনা অনুসারে উভয় ইউনিকর্নই ধনী ব্যক্তিকে উভয় দিক থেকে ঘিরে ফেলে। তিনি তাদের শান্ত করার চেষ্টা করতে থাকে। সম্ভবত তার প্রচেষ্টা সফল হয়। গং বাও ইউনিকর্ন ধীরে ধীরে মাথা নিচু করে। ধনী ব্যক্তি আবার তাকে স্পর্শ করার চেষ্টা করেন, কিন্তু তিনি তাকে স্পর্শ করার ঠিক আগেই ইউনিকর্ন তার মাথা কামড়ে ধরে। বাকি লোকেরা দৌড়ে প্রাসাদে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এমন ভয়াবহ ঘটনা দেখে সবাই সিদ্ধান্ত নেয় যে ইউনিকর্নের সাথে লড়াই করা অর্থহীন। তারা পুলিশকে ফোন করতে যাচ্ছিল। এমন সময় ঘরে তড়িৎ চৌম্বকীয় হস্তক্ষেপ শুরু হয়। বিদ্যুৎ চলে যায়, ফোন নেটওয়ার্কও কাজ করা বন্ধ করে দেয়। মনে হচ্ছে ইউনিকর্নের বাবা মা তাদের আটকানোর জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিলেন। শিশু ইউনিকর্নকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু একটি সমস্যা দেখা দিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে রাজ্যের গেটটি তালাবদ্ধ ছিল। এখন এটি কেবল ম্যানুয়ালি খোলা সম্ভব ছিল। ব্ল্যাক সিস্টারকে বাচ্চা ইউনিকর্নটি ফেরত দিতে পাঠানো হয়েছিল এবং বাটলারকে গেট খুলতে বলা হয়েছিল। ইউনিকর্নটি ফিরিয়ে দেওয়া হলেও লোভী রিচ কিড তার নখর রেখেছিল। ব্ল্যাক সিস্টার যখন বাচ্চা ইউনিকর্নটিকে তার বাবা মায়ের কাছে উপস্থাপন করে, তখন তারা দেখতে পায় যে এর নখর নেই। রাগে ইউনিকর্নের বাবা মা ব্ল্যাক সিস্টারকে কোমর থেকে ছিঁড়ে ফেলে। এত বিপজ্জনক পরিস্থিতিতেও রিচ কিড কেবল লাভের কথা ভাবছিল। কিভাবে সে ইউনিকর্ন ধরে তাদের প্রজনন শুরু করেছিল। সে ভেবেছিল যে সবচেয়ে পবিত্র হৃদয়ের মেয়েটিকে খুঁজে বের করে ইউনিকর্নগুলিকে আকৃষ্ট করা এবং ধরা সম্ভব, এবং সেই মেয়েটি হলো ব্র্যাডলি। হঠাৎ বাইরে নীরবতা। রিচ লেডি ভাবল যে ইউনিকর্নগুলি চলে গেছে। সে কাঠের তাকের কাছে গিয়ে কানে কান দিল। হঠাৎ একটি নখর তার বুক ছিঁড়ে ফেলল। তাকে বাইরে টেনে নিয়ে যাওয়া হলো এবং আঁচড়ের আঘাতে মারা গেল। রিচ কিড এটা দেখে সাথে সাথে কাছের অক্সিজেন ট্যাঙ্কটি বিস্ফোরিত করার জন্য একটি রকেট বের করে, কিন্তু হঠাৎ থেমে গেল। সে ভয় পেল যে ইউনিকর্নগুলি বিস্ফোরণে মারা যাবে এবং তার কৃত্রিম প্রজনন পরিকল্পনাটি শেষ হয়ে যাবে। তাই সে তার মাকে মরতে ছেড়ে দিল। এবং এই সব দেখা সত্যিই হৃদয় বিদারক এবং মজার ছিল। যখন জানা গেল যে ইউনিকর্নের রক্ত ক্যান্সার নিরাময় করতে পারে, তখন অ্যান্টম্যান এবং বুধবার মহিলার কি সিদ্ধান্ত নেওয়া উচিত। এলিয়ট কাটা খড়টি নিয়ে ইউনিকর্নটিকে নিয়ে গেলেন যাতে মেয়ে র্যাডলি পালানোর সুযোগ পায়, কিন্তু তারা ভুলে গেল যে রিচ কিড তার পিছনে আছে। সে র্যাডলিকে তীর ধনুক দিয়ে হুমকি দিয়ে প্রাসাদের সামনে হাঁটু গেড়ে বসিয়ে দিল। গং ইউনিকর্ন গর্জন করতে করতে তার কাছে এলো, কিন্তু সামনে এসে তার কোলে ঘুমিয়ে পড়ল। এটা প্রমাণ করে যে র্যাডলি আসলেই মনের দিক থেকে সবচেয়ে পবিত্র মেয়ে। রিচ কিড দ্রুত গং ইউনিকর্নের হাত পা বেঁধে ফেলল। এদিকে এলিয়ট মাদের ইউনিকর্নকে কাটাখুট দিয়ে জোর করে সেখানে নিয়ে গেল। সেও র্যাডলির কাছে এসে ঘুমিয়ে পড়ল। এখন রিচ কিড তাকেও বেঁধে ফেলল এবং সিদ্ধান্ত নিল যে সে সোমবার থেকে ইউনিকর্ন চাষ শুরু করবে। সে বিড়বিড় করতে থাকলো। তারপর এলিয়ট তার কাছে এসে তাকে ইউনিকর্নের শিং দিয়ে আহত করে। রিচ কিডও ধনুক তীর দিয়ে আক্রমণ করে। ঘুমন্ত ইউনিকর্নগুলো জেগে ওঠে এবং তাদের বন্ধন ভেঙে ফেলে। রিচ কিড কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় এবং বলে, আমার কিছু ইউনিকর্ন রক্ত দরকার, এটা আমার জীবন বাঁচাবে। কিন্তু মুক্ত ইউনিকর্নগুলো দেখে সে মরিয়া হয়ে ওঠে। এলিয়টও মারা যান। যখন র্যাডলি দুঃখে ছিলেন, ইউনিকর্নগুলো এলিয়টের একটি পা তাদের সন্তানের কাছে রাখল। উভয় ইউনিকর্নই তাদের হাঁটুর ওপর মুখোমুখি বসেছিল। তাদের থাবা সংঘর্ষে লিপ্ত হয় এবং একটি যৌথ কৃষ্ণগহ্বর তৈরি হয়। পরের মুহূর্তে শিশু ইউনিকর্নের ক্ষত সেরে উঠতে শুরু করে এবং বিচ্ছিন্ন থাবাটি পিছনের দিকে সংযুক্ত হয়ে যায়। এলিয়টও আবার জীবিত হয়ে ওঠে। সেও একই ট্রান্সে চলে যায়, যেন সে মহাবিশ্বে মিশে গেছে। কৃষ্ণগহ্বর ক্রমশ বড় হতে থাকে এবং বিস্ফোরণে বন্ধ হয়ে যায়। শিশু ইউনিকর্ন আনন্দে লাফিয়ে বেরিয়ে আসে। তার বাবা মাও পিছনে আবার ফিরে এলো, যেন তারা জানে যে র্যাডলি আবার সমস্যায় পড়েছে। তারা গাড়ির জানালার কাছে এসে চোখ দিয়ে সিট বেল্ট বাঁধার ইঙ্গিত দিল। তারপর তারা পুলিশের গাড়িতে ধাক্কা দিল। এই ধরনের আরও সিনেমা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন।